সেই হয় না, চারিদিক দরজা জানলা বন্ধ, রুমে ঢুকিয়ে দিলে যেমন ফিল হয় সেরকম। জঙ্গল চাটনিটা ওরা খাচ্ছে এখন। আর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভ্রমণ কাহিনী শুরু করছি হিমালয়ের এক অনন্য তীর্থক্ষেত্র থেকে। হ্যাঁ, আমরা যাচ্ছি কেদারনাথের পথে। এই সফরে রয়েছে পরিবারের হাসি, ক্লান্তি, ভক্তি আর অশেষ আনন্দের গল্প। সব মিলিয়ে কেদারনাথ ভ্রমণ যেন এক অপূর্ব অভিজ্ঞতা। এখন হঠাৎ গাড়ির চাকায় হাওয়া কমে গেছে, ভাইয়া গেল দেখতে। আমরা জাস্ট ঘনসালি ক্রস করেছি, এসছি। তো আমরা রাইস থালি নেবো, আমি আর মা, আর ওরা সবাই রুটিওয়ালা থালি নেবে, আর রুহি খাবে ম্যাগি। এখানে বসে আছি, এই যে এখানে রান্না হচ্ছে। আর রুহি এখানে চিপস, তোরা একটু আগে বসেছিল চিপস খাবে বলে। কোন চিপসটা খাবি? আমাদের রাইস থালি চলে এসেছে। থালিতে রয়েছে জিরা রাইস, এটা দেখে মনে হচ্ছে গুজরাটি কারি টাইপের। আর এটা সবজি, যতদূর মনে হচ্ছে লাউয়ের সবজি, আর প্লেন ডাল রয়েছে। রুহি ওখানে তো রেস্টুরেন্টে বসে তো খেলো না, এখন রাস্তায় বসে খাওয়াচ্ছি। এখানে একটা ফাঁকা মতো জায়গা ছিল, এখানে বসেছি, বসে বসে খাওয়াচ্ছি। যদি খায়, অনেক রেস্টুরেন্টে খাওয়াতে গেলাম, বমি করে দিল। চল মুখে ঢোকা। চিবো দূর দিগন্তে সবুজ আঁকা, নীল পাহাড়ি মেঘের ফাঁকা, চূড়ার ডাকে মনটা ছুটে, স্বপ্ন ডাকে জীবনের পথে। যে পাহাড়কে দূর থেকে অদম্য মনে হয়, কাছে গিয়েই বোঝা যায় সে কেবল নীরব বন্ধু। যত উঁচু পাহাড়, তত গভীর নীরবতা। রুদ্রপ্রয়াগের পর থেকে আস্তে আস্তে পুরো রাস্তাটাতেই দেখছি ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। চারিদিকে শুধু ল্যান্ডস্লাইড, আর সেই কারণে গাড়িরও লম্বা লাইন লেগে গেছে, যেহেতু রাস্তাটা খুবই ন্যারো হয়ে গেছে ল্যান্ডস্লাইডের জন্য। আমরা এখন সবাই চা খাবো বলে এই দোকানটাতে এলাম। এখানে আমরা চা আর পকোড়া অর্ডার দিয়েছি। বেসিক্যালি আমাদের প্ল্যান তো ছিল আজকে ফাটা পর্যন্ত চলে যাবার, বাট ড্রাইভার ভাইয়া বলছে অনেক লেট হয়ে যাবে, আর রাস্তাটাও খুব একটা ভালো নয়, চারিদিকে ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। তো সেই কারণে আর কোনো রিস্ক নিতে চাই না, তাই আজকে রাতটা গুপ্তকাশীতে স্টে করব। কালকে সকাল সকাল গুপ্তকাশী থেকে আমরা ফাটা হয়ে ডাইরেক্টলি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড চলে যাব। এদিকে মার বাপি একেবারে কিচেনে ঢুকে গেছে, ওখান থেকে চা বানিয়ে রোহিত দুধ গরম করে নিয়ে আসছে। আমাদের পকোড়া চলে এসেছে, রুহির জন্য রয়েছে দুধ, আর আমাদের গরম গরম চা। ঘুম ভেঙে দেখি জানালার ধারে নীল পাহাড় ডাকে আলোর স্রোতে, সূর্যের কিরণ মেখে যে শিখর, মনে হয় যেন স্বপ্নের ভোর। পাখির সুরে মনটা জাগে, ক্লান্তি সবই মিলিয়ে যায়। পাহাড়ি সকালে সেই টানে, হৃদয় যেন শান্তি পায়। আজকে সকাল সকাল আমরা রওনা দিলাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ইচ্ছা তো ছিল হেলিকপ্টারেই যাওয়ার, বাট যেহেতু কোনো হেলিকপ্টার অ্যাভেলেবেল নেই, তো ডিরেক্টলি আমরা গৌরীকুণ্ড পৌঁছে সেখান থেকে ট্রেক করেই যাব। আর আমাদের লাগেজগুলো ড্রাইভার ভাইয়া যে রুমে থাকবে সেখানেই ড্রাইভার ভাইয়া রেখে দেবে বলেছে। তো সেই কারণে আমরা লাগেজ আর কিছু নিয়ে যাচ্ছি না, কয়েকটা শুধু জ্যাকেট নিয়ে যাব একটা করে। কি ভয়ঙ্কর অবস্থা দেখো, পুরো রাস্তাটাতেই এইভাবে ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। কেদারনাথের রাস্তাটা খুবই ডেঞ্জারাস। আমরা গঙ্গোত্রী দিয়েও এলাম, বাট এতটা ভয়াবহ নয়। এই রাস্তা দিয়ে গাড়ি চালানো খুব বিপজ্জনক। গুপ্তকাশীর পর থেকে রাস্তাটা এতটাই খারাপ যে আমাদের পৌঁছতে প্রচুর সময় লাগছিল। এখানে দেখো রাস্তাটা অর্ধেকটা নিচেই নেমে চলে গেছে, যখন তখন একটা বড় বিপদ হয়ে যেতে পারে। আমরা সোনপ্রয়াগ পৌঁছে গেছি। সোনপ্রয়াগে দাদা আমাদের নামিয়ে গাড়ি নিয়ে চলে যাবে। আর এই সোনপ্রয়াগ থেকেই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, যেটা ত্রিযুগ নারায়ণী মন্দিরের দিকে যাচ্ছে, যেখানে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। আমার খুব ইচ্ছা ছিল
শ্রীযুগ নারায়ণী মন্দিরটা যাওয়ার, বাট ড্রাইভার দাদা বলল এবারে আর পসিবল হবে না, কারণ অনেক লেট হয়ে যাবে তাহলে। তো সেই কারণে আর যাওয়া হলো না, পরের বার এলে নিশ্চয়ই যাব। সোনপ্রয়াগে আসতেই কেদারনাথের জন্য আমাদের রেজিস্ট্রেশনটা চেক করলো। আমরা রেজিস্ট্রেশনটা চেক করানোর পর এখন হেঁটে যাচ্ছি গৌরীকুণ্ডের জন্য স্যাটেল ধরবো বলে। আর এখান থেকেই দেখা যাচ্ছে জুলাই মাসে যে ভয়াবহ ধসটা নেমেছিল সেই জায়গাটা। দেখো কি ভয়ঙ্কর লাগছে। গৌরীকুণ্ড যাওয়ার জন্য সমস্ত স্যাটেলগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা এখান থেকেই স্যাটেল গাড়ি ধরে গৌরীকুণ্ড যাব। আমরা ফাইনালি স্যাটেলে উঠে পড়েছি। স্যাটেলের ভিড় একবার দেখো, পুরো ব্যাগটা মুখ অবধি ব্যাগ হয়ে গেছে। আর মানে বসার জায়গা হচ্ছে না। 50 টাকা করে পার হেড নিচ্ছে স্যাটেলে। আর আমরা পেছনের দিকেই বসেছি। তো এখন যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প, দেখো বুঝতে পারবে হালকা হালকা। তো মানে এখানে মনে হচ্ছে যেন সেই হয় না, চারিদিক দরজা জানলা বন্ধ, রুমে ঢুকিয়ে দিলে যেমন ফিল হয় সেরকম মনে হচ্ছে। রুই পুরো ঢেকে গেছে। এই যে বলছে বল, এই ব্যাগটাকে তুমি ওইদিকে নাও আর আমার ল্যাপটপ ব্যাগটাকে এইদিকে দাও। দাদা আমাকে জুতোর ব্যাগটা দাও। গলা কেন এবার ঠিক আছে, গলা কেন ঠিক। রুইর অবস্থা দেখো, রুই পুরো চিপকে গেছে। আমরা এখন জুলাই মাসে যে জায়গাটায় ধস নেমেছিল সেই জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি। হর হর মহাদেব, হে শিব শম্ভু রক্ষা করো, হর হর মহাদেব। এই সেই জায়গাটা যেখানে ধস নেমেছিল। তাড়াতাড়ি পার করিয়ে দাও ভগবান এই জায়গাটা প্লিজ, ভয় লাগছে প্রচন্ড। দেখে না বৃষ্টি পড়ছে বাইরে। আমার তো দেখেই ভয় লাগছে এই জায়গাটা। গৌরীকুণ্ডে পৌঁছেই হোটেলে চেক ইন করে পালকির টিকিট বুক করতে এসেছিলাম, বাট এখানে এসে শুনছি পালকির সব টিকিটই বুক হয়ে গেছে। তো সেই কারণে মায়েদের জন্য আর রুহির জন্য পিট্টু বুক করলাম। আর এখানে গৌরীকুণ্ডেই একটা হট স্প্রিং ছিল, তো সেই হট স্প্রিংটাই দেখতে এসেছিলাম। বাট এখানে এসে শুনছি জুলাই মাসের যে ক্লাউড বাস্টটা হয়েছে তাতে পুরো হট স্প্রিংটাই নষ্ট হয়ে গেছে, আর সেখানে এখন শুধু পাথর রয়েছে। তো সেই কারণে আর হট স্প্রিংটা দেখতে পেলাম না, শুধু এই নদীটা, শনি নদীটা দেখে চলে যাচ্ছি। আর হট স্প্রিংটা ছিল ঠিক ওই জায়গাটায়। আমাদের গরম গরম ম্যাগি চলে এসছে। রুই, গরম গরম ম্যাগি খেতে হবে। ঠান্ডা ঠান্ডা খায় না, এই ঠান্ডায় গরম গরম ম্যাগি, ঠিক আছে? না গরম গরম না, গরম গরম। এখন টাইম হচ্ছে ভোর 5টা। পিট্টুবালারা সবাই চলে এসেছে। মা অলরেডি পিট্টুতে বসে পড়েছে, আর রুহিকে ভালো করে বাঁধা হচ্ছে যাতে পিট্টুতে যাবার সময় ও পড়ে না যায়। মারা আগে আগে যাবে, তারপর আমরা আস্তে আস্তে ট্রেক করে ওপরে উঠব। ইচ্ছা তো ছিল আর একটু ভোর ভোর করে বেরোনোর, বাট ঠিক আছে, ভোলে বাবার নাম নিতে নিতে আমরা আস্তে আস্তে ওপরে উঠে যাব। ফাইনালি গৌরীকুণ্ড থেকে আমরা এখন কেদারনাথের জন্য ট্রেকে বেরিয়ে পড়েছি, ট্রেক করে যাব। আর এখন রয়েছি গেটওয়ে অফ গৌরীকুণ্ডের সামনে। আর একটু লেট হয়ে গেলাম, কারণ মায়েদের পিট্টুতে চড়ানোর ব্যাপার ছিল, ওরা আবার এক্সট্রা টাকা নেবে বলছিল। কালকে যদিও সেগুলো বলেনি, আজকে বলছে 1000 টাকা করে এক্সট্রা দিতে হবে। একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা দিলাম, তার জন্য 2000 টাকা এক্সট্রা আরও। তো সেখানে একটু দেরি হয়ে গেল। এখন আমরা ট্রেক স্টার্ট করছি। আর একটু অনেকটাই লেট হয়ে গেছে, আর 1-1.5 ঘন্টা আগে বেরোনোর প্ল্যান ছিল। যাই হোক, যাওয়া যাক ধীরে ধীরে। চলো তোমাদের দিয়ে রাস্তাটাও দেখাবো। ফাইনালি জঙ্গল চট্টির কাছে চলে এসেছি। আর এখানে একটা দারুণ ভিউ আসছে, ভিউটা শুধু দেখো।
ঘোড়াগুলোর জন্য ভালো করে হাঁটাই যাচ্ছে না, বারবার এসে ধাক্কা মারছে। হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে এসেছি। এখন ভিড়ভাষা ভৈরব মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর আমি এখন আপেল খেতে খেতে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তা পুরো কাদা কাদা হয়ে রয়েছে, যখন তখন যে কেউ স্লিপ খেতে পারে। রাস্তাতে যেতে যেতে এরকম অনেক দোকান পড়বে, ম্যাগি 50 টাকা করে, পরোটাও 50 টাকা করে। ঘোড়া নিয়ে যাচ্ছিল তো এমন ঠেললো, মানে আরেকটু হলেই আমি এখান থেকে নিচে পড়ে যাচ্ছিলাম। রেলিংগুলো দেখছেন না, এগুলো ওই জায়গাটা রেলিং একটু ছোট ছিল, তো এমনভাবে ঠেললো আরেকটু হলেই আমি পুরো নিচে পড়ে যাচ্ছিলাম। যখন বলছি তখন আমরা কি করবো, এরকম এদের ব্যবহার। ফার্স্ট পাড়াও জঙ্গল চট্টি পৌঁছে গেছি। ইয়ে হবে হবে, এইভাবেই ভোলে বাবার নাম নিতে নিতে বাকিটাও পৌঁছে যাব। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জঙ্গল চট্টিতে পৌঁছেই মায়েদের সাথে দেখা। মা রোহিকে ম্যাগি খাইয়ে দিচ্ছে। জঙ্গল চট্টি ফাইনালি পৌঁছেছি, আর জঙ্গল চট্টিতে পৌঁছে আমরা ম্যাগি খাবো। আর জঙ্গল চট্টি পৌঁছাতে 2.5 ঘন্টা মতো প্রায় সময় লাগলো, ওই 2 ঘন্টা 24 মিনিট মতো। তো ম্যাগি অর্ডার করেছি, ম্যাগি আসছে, ম্যাগি খাবো, দিয়ে আবার হাঁটা স্টার্ট করবো। রুই যাচ্ছে পিছুতে করে। রুই টাটা টাটা। পাহাড়ি পথ, পাশে গঙ্গার মতো স্রোতস্বিনী মন্দাকিনী নদী, আর দূরে তুষার ঢাকা সিংহ। এই সবই আমাদের ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। পথে পথে তীর্থযাত্রীদের ভক্তি আর বোলবাম শুনে এনার্জি পুরো দ্বিগুণ হয়ে যাচ্ছিল। ওই দূরে দেখা একটা ঝর্ণা রয়েছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। বলতে গিয়ে ঝর্ণা হয়ে গেছে। এখানে ধস নেমেছে, এই অবস্থা রাস্তার। আর পুরো রাস্তাটা এরকম খারাপ, আর এইখানে ল্যান্ডস্লাইড হয়ে এখানে ঝর্ণা হয়ে গেছে। ছোটবেলায় আমার এক মাসি দিদার মুখে প্রথমবার কেদারনাথের কথা শুনেছিলাম, কিন্তু তখন এর মাহাত্ম্য অতটা বুঝিনি। পরে একটু বড় হতে কেদারনাথ মুভিটা দেখার পর এই কেদারনাথের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। তখন থেকেই ভেবে রেখেছিলাম একবার কেদারনাথে যেতেই হবে। আর সেই স্বপ্ন যে এইভাবে পূরণ হবে আমি কল্পনাতেও ভাবিনি। এক অসাধারণ অভিজ্ঞতা, আমার জীবনের প্রথম ট্রেক বলা যেতে পারে। যদিও যমুনোত্রীতে 6 কিলোমিটার ট্রেক করেছিলাম, বাট কেদারনাথের পথ খুব একটা ইজি ছিল না। হর হর মহাদেব, জয় ভোলে বাবা। ঘোড়া মানে ঘোড়ার জন্য বাবা রে বাবা হাঁটা যায় না, রাস্তা এক এক জায়গায় এত কাদা, এত স্টিপ, খুব ডিফিকাল্ট। যেরকম থেকে থেকে ঝর্ণা রয়েছে, ভোলে বাবার নাম নিয়ে গিয়ে চলেছি। বিমবালি তো ক্রস করে গেছি, এবার ছোটালিং চলে আসবে আগে। চলো এগোনো যাক। রামবাড়ার 1 কিলোমিটার, ছোটালিং চিলুই 2.5 কিলোমিটার, লিংচলি 5 কিলোমিটার, ছানি ক্যাম্প 6 কিলোমিটার, রুদ্র পয়েন্ট 8 কিলোমিটার, বেস ক্যাম্প 8.5, কেদারনাথ 10 কিলোমিটার। এটা হচ্ছে ঘোড়া যাওয়ার রাস্তা। তো এখন থেকে ঘোড়া যাওয়ার আর প্যাডেল মার্ক আলাদা হয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য। ঘোড়াগুলো এই নিচের রাস্তাটা দিয়ে যাবে, আর আমরা এই সোজা রাস্তাটা দিয়েই যাব। রাস্তায় যেতে যেতে এরকম অনেক ঝর্ণা দেখতে পাবে, আর এখন আমাদের এই ঝর্ণাটাকে ক্রস করে আগে এগিয়ে যেতে হবে।
ফাইনালি একটু নর্মালি চলতে পারছি, ঘোড়ার উপদ্রব এখানে নেই এই রাস্তাটায়, তো একটু ঠিকঠাকভাবে চলতে পারছি। এখানে একটা ওয়াটারফল ছোটসা নেমে এসছে, আর জানি না কতক্ষণ এইভাবে দিল্লি চলতে পারবো, আবার না একসাথে করে দেয়। রামবাড়া পৌঁছে গেছি ফাইনালি। এখানে একটা খুব ভালো ওয়াটারফল আছে। রামবাড়ার পরের রাস্তাটা প্রচণ্ড স্ট্রিপ রয়েছে, চেষ্টা করবেন থেমে থেমে যাওয়ার, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার, তাহলে অতটা কষ্ট হবে না, বাট ডিফিকাল্ট তো আছে। বাট বোম ভোলার নাম নিয়ে জাস্ট এগিয়ে চলছি। হর হর মহাদেব। এখান থেকে ঘোড়ার রাস্তা আর প্যাডেল মার্গের রাস্তা আবার এক হয়ে গেল, আবার ঘোড়াগুলোর সাথে একসাথে যেতে হবে। এই রাস্তাটা ভালোই স্টিপ রয়েছে, বেশ কষ্ট হচ্ছে উপরে উঠতে, এখনো অনেকটা যেতে হবে। এতক্ষণে ছোটি লিংচলি পৌঁছালাম, এখনো 7 কিলোমিটার যেতে হবে। বাড়ি লিংচলি পৌঁছালাম, এখান থেকে মন্দির 5 কিলোমিটার মতো। এখানেই এখন লাঞ্চ করে নেবো, আর মারা একটু আগে এখানেই ছিল, দেখি এখন দেখতে পাই কিনা। এখানেই একটা হোটেলে আমরা লাঞ্চ করে নিচ্ছি। আমরা নিয়েছি ভাত আর ডাল, আর হাফ প্লেট নিয়েছি, কারণ বেশি খেলে আবার হাঁটতে কষ্ট হবে। হাফ প্লেট ভাত আর ডালের দাম নিয়েছে 100 টাকা, ফুল প্লেট হলে 150 টাকা। ওয়াশরুম আছে, একটু আমরা শর্টকাট নিলাম। শর্টকাটটা নিয়ে তো দম বেরিয়ে গেল, মানে উঠতে উঠতে তো কষ্ট হলো উঠতে। দেখো শর্টকাটটা এখনো উঠছে লোকেরা, এই যে ওই নিচে থেকে, ওই নিচে থেকে, এই দেখো শর্টকাটটা ওই নিচে থেকে উঠছে। এখনো উঠতে হবে শর্টকাটে, কিছু করার নেই গাইস। লাস্ট 5 কিলোমিটার আর পারাই যাচ্ছে না, তো শর্টকাট নিতেই হচ্ছে ওপরে ওঠার জন্য। প্রচণ্ড কষ্ট হচ্ছে লাস্ট 5 কিলোমিটার, ওই বাড়ি লিংচলির পর থেকে। এই এখন শর্টকাটের রাস্তাতেই বসে আছি, এই যে শর্টকাট নিয়ে সব টেন্ট লাগিয়েছে এখানে, সব যারা স্টে করবে রাতে, আর এই শর্টকাট নিয়ে যেতে হচ্ছে। এই যে শর্টকাটের রাস্তা, ঘোড়ার রাস্তা আর প্যাডেল মার্গ ওই বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি, বাট পুরো ফগি হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না আর। এখন বাজছে 5:30, এখনো 3 কিলোমিটার মতো প্রায় বাকি। দীর্ঘ কয়েক ঘন্টা যাত্রার পর অবশেষে চোখে পড়ল সেই স্বপ্নের দৃশ্য, হিমালয়ের বুকে দাঁড়িয়ে থাকা মহাদেবের ধাম কেদারনাথ মন্দির। সেই মুহূর্তে আমাদের সবার চোখে জল এসে গেছিল। মনে হচ্ছিল এত কষ্ট, ক্লান্তি, এত পথ চলার আসল পুরস্কার তো এটাই। আমরা কেদারনাথ পৌঁছেই সেই রাতেই হোটেলের একজন স্টাফের সাথে কথা বলে একজন পুরোহিত ঠিক করে নিলাম, আর ভোরবেলা সেই পুরোহিতের কথা অনুসারেই 4টের মধ্যে মন্দিরে পৌঁছে গেছিলাম। তারপর সেখানে গিয়ে আরতি করে মন্ত্র পাঠ করে বাবার মাথায় জল ঢাললাম। বাইরে তখন টেম্পারেচার -4 ডিগ্রি, কিন্তু বাবার অশেষ কৃপায় আমাদের কোনো কষ্ট হয়নি। আমরা এখন ভৈরবনাথ মন্দিরে যাচ্ছি দর্শন করতে। কেদারনাথ এলে ভৈরবনাথ মন্দির দর্শন ম্যান্ডেটারি হয়, তাহলে দর্শনটা পুরো হয় বলে।
সেই কারণে আমরা এখন ভৈরবনাথ মন্দিরে যাচ্ছি দর্শন করতে বাবা ভৈরবের। ভৈরবনাথ মন্দির দর্শন করে এসে শঙ্করাচার্যের সমাধিস্থলটাও দেখে নিলাম। হঠাৎ বৃষ্টি নেমে যাওয়ায় আমরা তাড়াতাড়ি করে নিচে নামতে শুরু করলাম। আমরা যেদিন কেদারনাথ যাওয়ার আগের দিন এখানে স্টে করেছিলাম, বাট আনফর্চুনেটলি সেদিন এতটাই টায়ার্ড ছিলাম, দেখাতে পারিনি। সেদিনকে একটা ঘটনা ঘটেছিল, এটিএমের সমস্যা হচ্ছিল। তো এখানে সব জায়গায় ক্যাশ দিতে হয়, আর আমাদের কাছে সাফিসিয়েন্ট ক্যাশ ছিল না। তো যে ক্যাশগুলো তোলা হয়েছে সেগুলো আবার খরচা হয়ে গেছিলো। তো সেই কারণে আমরা এটিএমের খোঁজে প্রথমে আমাদের ড্রাইভার ভাইয়া বললো ফাটাতে এটিএম আছে। ফাটাতে ড্রাইভার ভাইয়া যাই হোক কোনোভাবে মিস করে সেখানে দাঁড়ায়নি, সোনপ্রয়াগে এলাম। সোনপ্রয়াগেও কোনো এটিএম নেই, মানে এটিএম রয়েছে বাট সেগুলো আউট অফ সার্ভিস। তো সেখানে সোনপ্রয়াগ আমরা কেদারনাথের জন্য যাবো, আদৌ উপরে টাকা পাবো কি পাবো না। তো সেই কারণে সেদিনকে সোনপ্রয়াগ থেকে আবার ব্যাক টু গুপ্তকাশিতে একটা এটিএম থেকে টাকা তুলে আবার সোনপ্রয়াগে সেদিন এসে এই হোটেলে চেক ইন করেছিলাম। বাট সেদিনকে এতটাই এই সবের চক্করে টায়ার্ড হয়ে গেছিলাম, আর রাস্তাটা তো প্যাথেটিক রাস্তা, পুরো রাস্তা জুড়ে ল্যান্ডস্লাইড। তো সেই কারণে সেই দিনকে রুম ট্যুরটা দেওয়া হয়নি। তো আজকেই সেই কারণে রুম ট্যুরটা দেবো। আর আজকেও একটা ঘটনা ঘটেছে যেটা একটু পরে বলছি, আগে রুম ট্যুরটা দিয়ে দিই। একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড রয়েছে, একটা ইন্টারকম রয়েছে, আর এখানে দুটো চেয়ার রয়েছে। এখানে রুহি বসে একটা চেয়ারে, একটা ছোট সা টেবিল, জগ, এখানে একটা মিরর রয়েছে, আর এখানে গিজার রয়েছে। নর্মাল একটা ওয়াশরুমে থাকে সেরকম রয়েছে। আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আর রুহি পালকিতে এসেছি, আর মা বাপি কৌস্তব ওরা এসছে ঘোরাতে। এবার কৌস্তব পৌঁছে গেছে ঘোরাতে অনেকক্ষণ, ইভেন আমাদেরও আগে, নিয়ার অ্যাবাউট 4:30 নাগাদ। বাট আমার বাবা মা এখন বাজছে 7:30, ওরা কৌস্তবেরও আগে বেরিয়ে এখন অবধি পৌঁছয়নি। আমার তো ট্রিমেন্ডাস টেনশন হচ্ছিল। আর ঘোড়াগুলো রাস্তা দিয়ে এত বাজেভাবে আসছিল। আজকেই একটা ঘোড়া একজনকে এমনভাবে ফেলেছে, পুরো লোকটা রেলিংয়ে ঝুলছিল। পাশ থেকে কিছু লোক গিয়ে তাকে সেভ করলো বলে লোকটা যাই হোক সামহাও বেঁচে গেছে। তো সেই কারণে এত টেনশন হচ্ছিল, মা বাপিরা আসছিল না, ওদের কল করছি কল ধরছে না। তো খুব টেনশনে ছিলাম। জাস্ট এক্ষুনি খবর পেলাম যে মা বাপি পৌঁছেছে গৌরীকুণ্ডে, যেখানে ঘোড়া দাঁড়ায় সেখানে, এবং ওখান থেকে হেঁটে হেঁটে আসছে হোটেলে। তো একটু রিল্যাক্স হয়েছে, তাই রুম ট্যুরের ভিডিওটা করলাম। আর কেমন লাগলো বাবু তোমার কেদারনাথ? ভালো লেগেছে? তো বন্ধুরা, এটাই ছিল আমাদের কেদারনাথ যাত্রার কাহিনী। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।